সাত। খাকি মূর্তিটার হাত থেকে রেহাই পেয়ে সুদীপ্ত তাদের আবাসিক এলাকায় ঢুকলেন, ঠিক যন্ত্রচালিতের মতো। ঢুকেই অনুভব করলেন সেই ক্লান্তিটাকে, যেন সদ্য 7 ক্রোশ অতিক্রম করে এখানে এসে পৌঁছলেন। পা পড়ে না, হৃৎপিণ্ড যেন অবশ হয়ে আসছে। পাশের পাঁচিলে হেলান দিয়ে দাঁড়ালেন। এই তাদের সেই আবাসিক এলাকা, যেন তিনি মধ্যযুগীয় কোনো দুর্গে প্রবেশ করেছেন। মাত্র একদিনেই সারা এলাকা হয়ে গেছে শত্রু বিধ্বস্ত পরিত্যক্ত দুর্গ। সুদীপ্ত যেন এক রজনীর নিদ্রা শেষে 200 বছর পরের পৃথিবীতে জেগে উঠেছেন। আসহাব কাহাফের অভিজ্ঞতার প্রান্ত ছুঁয়ে চারপাশে একবার তাকালেন। একটিও মানুষ নেই। যেখানে মানুষ থাকে না সেখানে কি আসতে আছে? এ তুমি করেছ কি সুদীপ্ত? স্ত্রী নিষেধ করেছিলেন। সুদীপ্ত শোনেননি। এমনিতেই মেয়েরা যথেষ্ট বুদ্ধিচারিত নয়, তদুপরি বিপদের দিনে পুরোপুরি তখন তারা হৃদয়বৃত্তির নির্দেশে চলে। তখন তাদের কথায় গুরুত্ব নেই। সুদীপ্তর এই ধারণা আজ সকালও বেশ সজীব ছিল, এবং নিজের বুদ্ধিবৃত্তির স্বাস্থ্য সম্পর্কে কোনো সন্দেহই মনের মধ্যে ছিল না। কিন্তু এখন মনে হচ্ছে বুদ্ধি যেন ঠিকমতো কাজ করছে না। কোনো জীবাণু প্রবেশ করে তাকে ধূলিসাৎ করতে চাইছে। মনে হচ্ছে স্ত্রীর কথায় কান দিলেই তিনি ভালো করতেন। এখন কি আর কান দেবার সময় আছে? এখনও যেন সুদীপ্ত শুনতে পাচ্ছে, না, বাইরে যেতে হবে না, তুমি যেতে পারবে না। তুমি কিছু ভেবো না, কোনো ভয় নেই, এই যাব আর আসব। ফিরোজ তো গেল বাইরে। ভাবি তো কই বাধা দিল না। ভাবি অর্থাৎ ফিরোজের স্ত্রী মীনাক্ষী নাজমা। মীনাক্ষী বাধা দেয়নি। আমি নাকি তার চেয়ে কোনো অংশে খাটো যে বাধা দিতে যাবে? একটা ক্ষেত্রে হয়তো আমিনার পরাজয় হয়েই আছে, সেটা নামে। তার নাম সুদীপ্তর পছন্দ নয়, কিন্তু গবি সুদীপ্ত খুবই পছন্দ করেন মীনাক্ষী শব্দটাকে। নাম কি কারো গায়ে লেগে থাকে নাকি? এই বলে স্বামীর পছন্দটাকে একটা থাপ্পড় কষে দিয়ে নিজেও মনে মনে সান্ত্বনা পেতে চেয়েছিলেন আমিনা। আজ অতএব মীনাক্ষী প্রসঙ্গ উঠতেই আমিনাকে তার ফড়া একটু গোটাতেই হল। কোথায় যাবে? আমাদের ফ্ল্যাটে। কোনো কথা না বলে আমিনা স্বামীর চোখের দিকে তাকালেন। সুদীপ্ত সুস্পষ্টভাবে বুঝলেন উপযুক্ত কৈফিয়ত না দিয়ে বেরোনো যাবে না। প্রায় অনুনয়ের সুরে তাকে বলতে হল, দেখো, খাতা কলম কিচ্ছু আনা হয়নি, 2-1 লাইন কিছু লিখলে মনের অবস্থাটা অন্তত রক্ষা পাবে। স্ত্রী গম্ভীর হয়ে গেলেন। ভাবখানাই, তোমার যা খুশি করোগে, আমি কিচ্ছু জানি নে। সুদীপ্তবার কিছু জানানোর দরকার মনে করলেন না। নীরবে জামা জুতো পরে বেরিয়ে গেলেন। কিন্তু বেরিয়ে তিনি ভুল করেছেন বই কি, 100 বার ভুল করেছেন। তা হলেও বাসার এত কাছে এসে আর ফিরে যেতে চান না। এগোতে শুরু করলেন। এই ফ্ল্যাটগুলোতে থাকতেন কারা? তারা সেই 2 শতাব্দীর পূর্বের ফেলে আসা পৃথিবীর মানুষ। তারা এখন ইতিহাস। এইখানে থাকতেন বিশ্ববিদ্যালয়ের অফিসের একজন হিন্দু কর্মচারী, বাড়ি নোয়াখালী। আর তার সামনেই ওই ফ্ল্যাটে যিনি ছিলেন, তার আদিনিবাস বিহার। নোয়াখালীতে 46-এর দাঙ্গায় শ্রী গোপালচন্দ্র ভৌমিক তার বাবাকে হারিয়েছিলেন। নিজে তিনি তখন মায়ের সঙ্গে ছিলেন মামাবাড়িতে, চাঁদপুর। অতএব নিশ্চিত মৃত্যুর হাত থেকে তিনিও তার মা সেবার বেঁচে গেছেন। তারপর মামাবাড়িতে থেকেই বিএ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছেন। ভারতে যাননি। মুসলমান বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকতে অভ্যস্ত হয়ে গেছেন। ক্রমেই তিনি ভুলে গেছেন তিনি হিন্দু না মুসলমান। তার সহকর্মী বন্ধু হুমায়ুন তাকে হিন্দুত্ব ভুলিয়ে ছেড়েছে। হ্যাঁ, ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা গোপালদের বাড়িতে ছিল বইকি, কিন্তু হুমায়ুন তাকে বাগ মানানো যায় না কিছুতেই। তুমি মুসলমান, তোমার না হয় ছোঁয়াছুঁইতে চাঁদ যায় না, আমাদের ব্যাপারটা একটু ভাববে তো? না, তা ভাবতে রাজি নয় হুমায়ুন। কোনো যুক্তিই তাকে স্পর্শ করে না। তার যুক্তি একটাই, ধর্ম ভেদ, জাতিভেদ, বর্ণভেদ সব ঝুটা হ্যাঁ। বাবা, মানুষ হতে শেখো, নইলে সবাই মরবে। শেষ পর্যন্ত বৌদিকে অর্থাৎ গোপালের স্ত্রীকেও নিমন্ত্রণ রক্ষা করতে হয়েছে হুমায়ুনদের বাড়িতে। একেবারে ভাত খাবার নিমন্ত্রণ। কিন্তু কই, কিছু তো মনে হয়নি। বরং হিন্দুর বাড়ি মুসলমানের বাড়ি বলে যে ভেদটাকে তিনি নিজের মধ্যে এতকাল লালন করে এসেছেন, সেটাকে তার মনে হয়েছে কৃত্রিম। অত্যন্ত কৃত্রিম ছিল সেই সম্পর্ক, যাকে সত্য বলে মনে করে অবাঙালি মুসলমানকে একটা আত্মীয় বলে বুকে আলিঙ্গন করতে চেয়েছিলেন বাঙালি মুসলমান। এই তো, এই ফ্ল্যাটে আলী ইমাম জৌরপুরীকে দেখো না। বাংলাদেশে এসছেন 20 বছর আগে। দাঙ্গায় আত্মীয় স্বজন সকলকে হারিয়ে কোনো মতে নিজের প্রাণ নিয়ে পালিয়ে এসছেন, কিন্তু বেছে বেছে মিশেছেন অবাঙালি মুসলমানের সঙ্গে, এবং আজও সেই ট্র্যাডিশন বজায় রেখেছেন।
কিন্তু কথা তো খালি ওইটুকু নয়। এক ভাষার মানুষ অন্য ভাষার মানুষের সাথে সহজে মিশতে পারে না। সেটা কি অপরাধ? কিন্তু অপরাধ ওইখানে যেখানে তারা পশ্চিম পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে বাঙালিদের স্বার্থের বিরোধী চক্রান্তকে সফল হতে দিচ্ছে। বাধা তো দূরের কথা, বরং তারা বাঙালি শোষণের কাজে সহায়তা করেছে পশ্চিম পাকিস্তানিদেরকে। ওইখানে বাঙালিরা কাউকে ক্ষমা করতে রাজি নয়, কাউকে না, আপন আত্মীয় হলেও না। একটা ভাবনার মধ্যে সুদীপ্ত ক্ষণিক আনমনা হয়েছিলেন এবং আনমনা হয়েই একে একে অতিক্রম করেন বাকি পথটুকু। পৌঁছলেন শেষ প্রান্তের ২৩ নম্বর বিল্ডিংয়ে। সারা এলাকায় কোনো একটি মানুষের সাথে দেখা হল না। এত নির্জনতা! প্রথম দিবালোকে এই এলাকায় এত নির্জনতা অনন্তকালের ইতিহাসে কখনো বোধহয় নামেনি। রাত্রির নির্জনতা নিয়ে কথা ওঠে না। সবাই জানে মানুষ তখন ঘুমোয়। ঘরে ঘরে ঘুমন্ত মানুষগুলিও এক ধরনের সঙ্গী দিতে পারে মনকে। একটা অনুভূতি ওরা আছে, হ্যাঁ, ঘুমিয়ে আছে, তবু আছে। কিন্তু প্রাগমধ্যাহ্নের উজ্জ্বল রৌদ্রালোকে একটি মানুষেরও দেখা যদি না মেলে? না, রাত্রির জনহীনতার সঙ্গে এর তুলনা হয় না। কেউ না থাকলে তখন নিশাচর প্রাণীরা থাকে। আর এখন আশ্চর্য, পথে আজ সেই কুকুরটাও নেই। নীলক্ষেত এলাকার সেই লাওয়ারিশ কুকুরটা, কেউ ওটাকে পোষেনি। আস্তা করে রেটোকাটা খেয়ে বড় হয়েছিল। মিউনিসিপ্যালিটির কুকুর নিধন অভিযানের সময় রক্ষা পেয়েছিল নিছক নিজের বুদ্ধিতেই। কোনো মানুষের সহায়তা সে পায়নি। তবু সে মানুষকে মেনে নিয়েছিল বন্ধু বলে। সে ছিল নীলক্ষেত এলাকার সকল মানুষের। এই আবাসিক এলাকার প্রত্যেকটি মানুষকে সে চিনত। কিন্তু রাত্রে চোরের মতো অচেনা কেউ আসুক দেখি, প্রবল ঘেউ ঘেউ চিৎকারে পাড়া মুখর করে তুলত। ওই রাতেও একবার তার ঘেউ ঘেউ চিৎকার সুদীপ্ত শুনেছেন। তারপরই চুপ। বীর পুরুষেরা ঠিক ওটাকে গুলি করে মেরেছে, আর মেরেছে এদেশের মানুষ। মানুষ কুকুরে পার্থক্য নেই। আছে, কিন্তু তা আছে মানুষের দৃষ্টিতে, জানোয়ারের কাছে নেই। মানুষের চামড়া গায়ে সবাই কি মানুষ? ২৩ নম্বরে প্রবেশ করলেন সুদীপ্ত। অভ্যেস মতো সারি সারি চিঠির বাক্সগুলির দিকে তাকালেন। কোনো চিঠি আছে? থাকে যদি? না, থাকবে না। কে আর লিখবে চিঠি? এই দীর্ঘশ্বাস অবশ্য সুদীপ্তর জীবনে নেই। তাকে চিঠি লেখার মানুষ অনেক, আত্মীয়স্বজন সামান্যই, কিন্তু বন্ধুবান্ধব বিস্তর। অতএব চিঠি তার থাকতেই হবে। কিন্তু চিঠি আসার পথ কই? সেই আগুনে কত বাড়িঘর পুড়েছে, কত মানুষ পুড়েছে, আর চিঠির কাগজ পুড়বে না? অতএব তিনি আর চিঠির বাক্স খুললেন না, কিন্তু এগোতেও পারলেন না। সিঁড়িতে রক্তের দাগ। হ্যাঁ, এ দাগ তো থাকারই কথা। এতক্ষণ যেন কথাটা ভুলেছিলেন সুদীপ্ত। তার ঘরে যেতে হলে এই রক্ত মাড়িয়ে যেতে হবে। মানুষের রক্ত মাড়াতে হবে? আর একটা মানুষের গায়ে পা ঠেকালে মানুষ কত অপ্রস্তুত হয়। সালাম দিয়ে ক্ষমা চেয়ে তবে স্বস্তি পায়। আর এ তো রক্ত, শরীরের অভ্যন্তরে তা আরও পবিত্র, আরও অন্তরতম। তাকে পা দিয়ে মারিয়ে যাওয়া? হ্যাঁ, এই রক্তই গতকাল পা দিয়ে মারিয়েছেন। না মারিয়ে উপায় কি ছিল? ঘর থেকে বেরুতে হলে রক্ত না মারিয়ে উপায় ছিল না। পাকিস্তানি জল্লাদদের খুন করার কায়দাটা ভারী চমৎকার। ঠিক ঘর থেকে বেরোবার মুখে দাঁড় করিয়ে গুলি করেছে, যেন তার রক্ত অন্যদের শুধু নয়, আত্মীয়দেরও পায়ে পায়ে দলিত হয়। বুক ফেটে কান্না এলো সুদীপ্তর। না, আর দাঁড়িয়ে থাকতে পাচ্ছেন না। দোহাতে চোখ ঢেকে সিঁড়িতেই বসে পড়লেন অধ্যাপক সুদীপ্ত শাহীন। কয়েক বছরই তো এই সিঁড়ি দিয়ে ওঠানামা করেছেন। কখনো এর ওপর বসার কথাটা সুদীপ্তর মনে হয়নি। সম্পর্কটা ছিল কেবল পায়ের সঙ্গে। সুদীপ্ত প্রায় শিশুর মতোই কিছুক্ষণ কাঁদলেন। শিশুর মতোই দু চোখ দিয়ে পানি ঝরল। কেবল কণ্ঠ দিয়ে কোনো চিৎকার বেরোল না। বেরুনেই বোধহয় তিনি বাঁচতেন। একটিও কষ্টের কোনো শব্দ যেখানে নেই, সেখানে মানুষ বাঁচে। মনে হচ্ছিল একটা প্রবল নিঃশব্দতা বিশাল দৈত্যের মতো বাহু বিস্তার করে সুদীপ্তর গলা টিপে ধরেছে। আঙুলের চাপ ক্রমে তীব্র হচ্ছে তার গলার ওপর। নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসছে। আর কি তবে বাঁচবেন না? না, বাঁচতেই হবে।
সব গেলেও বাঁচার ইচ্ছাটা এখনো যায়নি। অবশেষে শরীরের সমস্ত শক্তি দিয়ে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াল সুদীপ্ত, এবং সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়লেন 23 নম্বর বিল্ডিং থেকে। এই তো সবে গতকাল এই দালান ছেড়ে বেরিয়ে গেছেন তারা। তখন কি মনে হয়েছিল আর কখনো এখানে ঢুকতে পারবেন না, কখনোই ঢোকা যাবে না এখানে? তাই তো মনে হচ্ছে এখন সুদীপ্তর। তার জীবনের বেশ কয়েকটি বছরের স্মৃতি এই বাড়িটার সাথে জড়িত। কত ক্লান্তির, কত আনন্দের, কত ইচ্ছার ও আশার পাখিরায়ের রেলিংয়ে বসেছে। কার নিশ্চুয়ে আকাশে উধাও হয়ে গেছে, রক্তের শস্যকণায় ফিরে এসছে বারবার। মানুষ এমনি করেই বাঁচে, কিন্তু কেমন বাঁচা? আকাশে পাখি ওড়ে না, পথে কোনো প্রাণের পদসঞ্চার নেই, বাতাসে কোনো কণ্ঠস্বর ধ্বরিত হয় না। কেবল একটা শূন্যতার, একটা ভয়ঙ্কর অনিশ্চয়তার দ্বীপে তারা বন্দী। এর নাম বেঁচে থাকা? প্রাণপণের শক্তিতে একবার বলতে চেষ্টা করলেন, যে করেই হোক আমাকে বাঁচতে হবে, বাঁচতেই হবে। তোমাকে বাঁচতে হবে? তোমার জীবন খুব মূল্যবান। যারা মরে গেলেন তাদের চেয়ে তোমার নিজের জীবনটাকে বেশি মূল্যবান মনে করছো কেন অধ্যাপক? অধ্যাপক সুদীপ্ত সাইন দার্শনিক নন, কবি। জীবন নিয়ে কোনো দার্শনিকতা তিনি জানেন না। জীবনকে কেবলই ভালোবাসতে ইচ্ছে করে তার, ঠিক মায়ের মতো। সুদীপ্তর কাছে জীবনকে তার সন্তানের মতো মনে হয়। সন্তানের কাছে বাপ মায়ের কোনো প্রত্যাশা থাকে? অন্তত সজ্ঞানে থাকে না। তাকে সাজাতে ইচ্ছে করে, ভালোবাসতে ইচ্ছে করে। পরম অভাজন সন্তানও কি মায়ের স্নেহ উদ্রিক্ত করেনি? না, জীবনের কোনো অর্থ আছে কি নেই এমন প্রশ্ন অর্থহীন। ওসব নিয়ে তার মনে প্রশ্ন জাগে না, ওই নিয়ে কিছু ভাবতেও ভালো লাগে না। কিন্তু কোনো সকালে নিজের বাগানের একগুচ্ছ ফুল এনে টেবিলে সাজিয়ে দিতে পারলে সারা দিন সেই ফুলের হাসির কাছে বারবার ফিরে যেতে ইচ্ছে করে।